কিন্তু ওনার বোনের কাছে রাত 2:40 একটা ফোন গিয়েছিল। সেই ফোনটা কে করেছিল? পুলিশের কথা মানুষ বিশ্বাস করছে না, এবং এই এই জায়গাটা আসলে কেন? খেজুরের বিচি সংগ্রহ করেছে, আধ খাওয়া শশা সংগ্রহ করেছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুজন নারী ভিকটিমের নখ থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। ক্রাইম সিনে অনুমতি ছাড়া, তদন্তকারী কর্মকর্তা ছাড়া তার প্রবেশই করবার কথা নয়। ডিটারজেন্টে যে হলো দুটো ফোন ভিজিয়ে রাখে নমুনা বা আলামত নষ্ট করার উদ্দেশ্যে, পুলিশের প্রথম দিনের বক্তব্য অনুযায়ী, সে কেন খেজুরের বিচি রেখে আসবে আর আধ খাওয়া শশা রেখে আসবে? রংপুরের খুব আলোচিত এই 4 হত্যাকাণ্ড, শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী যে খুন হলো, তা নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। পুলিশের বক্তব্য, অপরাধীদের স্বীকারোক্তি দিয়ে পুলিশ যেগুলো জানাচ্ছে তা নিয়ে নানান ধরনের সন্দেহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আসছে, গণমাধ্যমেও সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। চর্চায় আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়েই একটু কথা বলবো। আমার সঙ্গে আছেন চর্চার বার্তা সম্পাদক ফজলুল কবির। আমি শুরুতে যেটা বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমি প্রথমে যে জিনিসটা একটু আপনার থেকে জানতে চাই, পুলিশের কথা মানুষ বিশ্বাস করছে না, এবং এই এই জায়গাটা আসলে কেন? এটা তো একটা হলো যে আমি যদি খুব বড় ক্যানভাসে দেখতে যাই, সেই ক্ষেত্রে দেখবো যে হচ্ছে পুলিশ নানান সময়ে আসলে নানান কারণেই বিভিন্ন তদন্ত, সেটার সাথে হচ্ছে তাদের বিভিন্ন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যুস, তারপর তাদের অ্যাক্টিভিটিস, এরকম নানান কিছুর কারণেই আসলে একটা সমন্বিত। কিন্তু এই স্পেশালি এই কেসটার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটা সামারি করে ফেলেছে। দুজনকে সামনে আনা হয়েছে, একজনের নাম সিদ্ধার্থ দাস আর একজনের নাম মুগ্ধ দাস, এবং খুবই ডিটেইলে প্রথম যে সংবাদ সম্মেলনটি হয় খুব সবিস্তার একটা বর্ণনা দেওয়া হলো। সবিস্তার বর্ণনাগুলো কীরকম, শিওরে ওঠার মতো, যে মনে হবে যেন দুইজন সিরিয়াল কিলারকে ধরা হয়েছে। কীরকম সেটা হচ্ছে 4 জনকে হত্যা করার পর দুজন ওই বাড়িতে গোসল করেছে, ফ্রিজ খুলে হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে শশা খেয়েছে, আধেক কামড় দেওয়া শশা তারা পেয়েছে, নমুনা সংগ্রহ করেছে, খেজুরের বিচি সংগ্রহ করেছে। এটা তো খুবই এবং তারা হচ্ছে পরদিন মোবাইল ফোন ডিটারজেন্টের পানিতে চুবিয়ে রেখেছে, এবং তারা পরদিন জুমা পর্যন্ত, অর্থাৎ কি পরিমাণ সচেতন যে তারা পরদিন জুমার নামাজের সময় হচ্ছে রাস্তাঘাট ফাঁকা হবে, তখন তারা ওই বাড়ি থেকে বের হবে। হোয়ার ইজ যেই এরিয়া রংপুরের মাছুয়াপাড়ায় হচ্ছে গণপতি চক্রবর্তীর আশপাশের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের মধ্যে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যাটাই এখন পর্যন্ত আমরা পাচ্ছি বেশি, যেই বর্ণনাটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তো তারপর আমি ধরলাম যে জুমার নামাজ পর্যন্ত, তার মানে খুবই ঠান্ডা মাথার দুজন খুনি, কোট আনকোট আমি যদি বলি খুনি, তারা 4 জনকে শুধু হত্যাই করেনি, তারা খুবই স্বাভাবিকভাবে বের হয়ে আসার জন্য এবং কারো নজরে যেন না পড়ে সেটার জন্য তারা অপেক্ষা করে তারা বেরিয়ে এসেছে। অথচ এই দুজনের প্রিভিয়াস কোনো অপরাধের হিস্ট্রি নাই, পুলিশের ফাইলেই নাই। তার উপরে পুলিশের বক্তব্য অনুযায়ী তারা তখন ইয়াবা সেবন করা অবস্থায় আছে। কতগুলো? 8টি ইয়াবা। তাদের এর আগ পর্যন্ত লিমিট ছিল 2টার বেশি তারা খায় নাই কখনো, এবং তারপরে তারা এই প্রথমবার 8টি ইয়াবা সেবন করেছে। তারপর তারা এতটা স্টেবল কন্ডিশনে যে তারা এতগুলো কাজ করে বেরিয়ে চলে এসেছে। এটা একটা কেস। আমি এইখানে একটা জিনিস একটু করতে চাই, যে বিভিন্ন সময় নানান ধরনের প্রতিবেদন বা বিভিন্ন তথ্যচিত্র বা অনেক কিছুতে আমরা দেখি যে যারা এই ধরনের অপরাধ, যেটাকে পুলিশ বর্ণনা করেছে এই অপরাধটাকে খুব ঠান্ডা মাথার একটা অপরাধ, এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থ, তাদের অতীতের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, প্রথমবার অপরাধ করছে, এত বড় অপরাধ এতই কি সহজ? সেটা তো একটা খুবই জরুরি। এখন
আমরা এতটা সরলভাবেও সামারিতে হয়তো আমরা যেতে পারবো না, অনেকে হয়তো খুবই এটা পাওয়া যায় ক্রিমিনাল বিভিন্ন হিস্ট্রিতে সলভড কেস যদি আমরা ঘাঁটি, দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ক্রাইমটাই সে অনেক বড় ক্রাইম করে ফেলছে। সেটা ঘটতে পারে, সেটা এই ক্ষেত্রে ওর সেরকম কিনা সেটা অন্য বিষয়। আমি কতগুলো জায়গা যদি আমি বলি, পুলিশের উপর অনাস্থাটা কেন আসছে আসলে, কারণ অনেকগুলো, আপনি শুরুতে যেটা বললেন যে অনেকগুলো প্রশ্ন আসলে আছে, যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে, যেমন সোশ্যাল প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন পেশাদার ব্যক্তিরা, যেমন হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা সাধারণত সোশ্যাল প্ল্যাটফর্মের ডিবেট বললে জেনারেল পিপলের ডিবেট হিসেবে ভাবি, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এক্সপার্টরাও আছে, তারাও বিভিন্ন ধরনের কমেন্টস, বিভিন্ন অবজারভেশন দিচ্ছেন, প্রতিনিয়ত দিচ্ছেন, এবং এখন এক ধরনের একটা ডিপ্রেসিং মোমেন্টেও কিছু কিছু ডিপ্রেসিং কিছু কমেন্টও আমরা পাচ্ছি, ডিপ্রেসিং কিছু পোস্টও আমরা পাচ্ছি। সেখানে তারা বলছেন যে তারা এখন হাল ছেড়ে দিয়েছেন, তারা অপেক্ষা করছেন সত্যিকারের অপরাধী, মানে এক ধরনের দৈবের কাছে আশা প্রকাশ করার মতো একটা বিষয় হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে খেজুরের বিচি সংগ্রহ করেছে, আধ খাওয়া শশা সংগ্রহ করেছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুজন নারী ভিকটিমের নখ থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি, যেটা একদম প্রাথমিক কাজের পর্যায়ে পড়ে। যে নখে বা আমি যদি হত্যা করা হয় এবং সেখানে যদি নারী ভিকটিম থাকে, একটা অ্যাজাম্পশন অটোমেটিক চলে আসে যে কোনো রেপের ঘটনা ঘটেছে কিনা। আমাদের দেশের বাস্তবতা তাই। তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এই নমুনাটা সংগ্রহ করবার কথা তারা নাকি ভুলে গিয়েছিল। এবং আমরা পরে দেখলাম যে যে সিদ্ধার্থ দাস, তার অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পিঠে আঁচড়ের দাগ আছে। সিদ্ধার্থ দাসের জবানবন্দিতে বলা হচ্ছে এই আঁচড় দিয়েছেন আগামী চক্রবর্তী। আগামী চক্রবর্তীর নখ থেকে সেই নমুনা স্যাম্পল নেওয়া হয়নি। তাহলে এই আঁচড়টা সত্যি সত্যি আগামী চক্রবর্তী দিয়েছেন কিনা সেই বিষয়ের একমাত্র ভাষ্যটা আসছে সিদ্ধার্থ দাসের 164-এ দেওয়া জবানবন্দি থেকে। আমরা জবানবন্দির অনেক ঘটনা জানি, অনেক রকমের হিস্ট্রি আছে, অনেক কিছু আছে, জজমি আছে আমাদের সামনে, অনেক কিছুই আছে আমাদের সামনে। তো এখন সেক্ষেত্রে পুলিশের এখানে কি কি, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের, সিদ্ধার্থকে খুঁজলে ঘটনা জানতে পারবেন, এই একটা কোট আনকোট বক্তব্য যেটা পুলিশ জানাচ্ছে যে গণপতি চক্রবর্তীর প্রতিবেশীদের মধ্য থেকে কেউ একজন পুলিশকে বলেছেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছেন, নাম প্রকাশ করেননি, স্বাভাবিক, এক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেন আছে। সেটার সূত্র ধরে তারা সিদ্ধার্থকে খুঁজে পেয়েছেন। সিদ্ধার্থকে খুঁজে হচ্ছে সেই সূত্র ধরে মুগ্ধকে পেয়েছেন। খুবই দারুণ ঘটনা। তাদের সূত্র ধরে আবার একজন মাদক ব্যবসায়ীকেও নাকি গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে সূত্র ধরে খুঁজে পাওয়া খুবই ভালো, কিন্তু আপনি যদি একেবারে কাঠামোগতভাবে যদি ভালোভাবে তাকান, আপনি দেখবেন ওই প্রতিবেশীর তরফ থেকে এই সূত্রটি না এলে এবং তারপরে তাদের গ্রেপ্তার করার পরে সিদ্ধার্থ দাস বা মুগ্ধ দাসের 164-এর জবানবন্দি, এই দুটো জিনিসকে যদি আপনি ইরেজ করে দেন, এই তদন্তে পুলিশের অগ্রগতি কতটুকু, আসলে পুলিশের হাতে কি আছে। 164-এর জবানবন্দি একটা বিষয়, একটা মামলার তদন্তের ক্ষেত্রে এইটা একটা উপাদান। আমার আলামতে কি আছে, বাকি তথ্য প্রমাণে কি আছে, আলামত সংগ্রহের ক্ষেত্রে কি কি জিনিস ফলো করা হয়েছে, আলামত নষ্টের অভিযোগ আছে। আমি ওই জায়গাটা আসবো, তার আগে আপনি যেই জিনিসটা বলেছেন যে পুলিশের অগ্রগতি আসলে কোন জায়গায়, এই প্রশ্নটা তুলেছেন। প্রথমে পুলিশ বলল ডাকাতি, তারপরে বলল সাজানো ডাকাতি, বলেছে কাকে? গণমাধ্যমকে। এত দ্রুত গণমাধ্যমে মানে এই জিনিসটা বলল, কোনো ধরনের মানে তদন্ত পরিপূর্ণ না করে, মানে কেন গণমাধ্যমে এত দ্রুত কেন দিতে হবে? না, এটা তো বাংলাদেশের মানুষ তো আসলে, পুলিশ তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জলহাওয়ায় তিনি বাস করছেন। তো আমাদের এইখানে যেটা এখন খুবই রেগুলার ব্যাপার যে একটু লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যেই আমরা আছি। লাইট এবং ক্যামেরা যখন হাজির তখন আমি অ্যাকশনের প্রবৃত্ত হই আর কি, যে যেহেতু লাইট জ্বলে উঠেছে এবং যেহেতু ক্যামেরা চালু অবস্থায় আছে, সুতরাং আমাকে কিছু একটা বলতেই হবে। আমি যেখানে একটা তদন্তাধীন বিষয়, আমি আরও অনেক কিছু খুঁজবো
সেখানে খুব স্বাভাবিক এই ধরনের গুরুতর একটা ঘটনা যখন ঘটে, খুবই আলোড়ন তোলে, তখন আরও অনেক বেশি রক্ষণশীলভাবে অবস্থান নিতে হয়, বিশেষ করে তদন্তকারী সংস্থাকে। কিন্তু তাদের তরফ থেকে যে এটা এটা একটা হতে পারে যে ক্রেডিটটা খুব দ্রুত নিয়ে নেওয়া, সেটার একটা টেন্ডেন্সি হতে পারে। আরেকটা হতে পারে যে মিডিয়া সামনে একটু যে হাইপটা আছে, সেই হাইপটার মধ্য দিয়ে আমি নিজে একটু এক্সপোজ হলাম, হ্যাঁ, সেই জায়গাটাও হতে পারে। আবার আরেকটা হতে পারে যেটা খুবই বাজেভাবে সন্দেহ করছেন মানুষ, যে খুব দ্রুততম সময়ে যদি আমি অপরাধী হাজির করে ফেলতে পারি তাহলে প্রশ্নগুলো আসলে চাপা পড়ে যেতে পারে। আপনি লাইট ক্যামেরা অ্যাকশনের কথা বললেন, আমার মানে এই জিনিসটা যে পুলিশ নাকি এই ঘটনাস্থলে ইলেকট্রিক বাতির সুইচ দিতে যে পানির মোটরের সুইচ দিয়ে দিয়েছে এবং তারা নাকি সেটা বুঝতে পারেনি, ততক্ষণে নাকি পানি এবং কি মোটর, যেই মোটর দিয়ে পানি ওঠে হচ্ছে ছাদের টাঙ্কিতে, সেই টাঙ্কি ভরলো, পানি পড়লো, ততক্ষণও পুলিশ বুঝতে পারেনি। না, এখানে তো খুবই জরুরি প্রশ্ন যেটা আপনি যেটা বললেন, যে একটা লাইটের সুইচ যদি আমি দেই, লাইটে কোনো সাউন্ড হয় না। একটা মোটরের সুইচ যদি আমি দেই, পুরো বাড়িতে সাউন্ড হয়, পুরো বাড়িতে সাউন্ড হয়। মোটর চলছে, আপনি 4 তলায় থাকলেও আপনি মোটরের সাউন্ডটা পাবেন। গণপতির বাড়িটা ছিল 3 তলা, থাকার অবস্থায় ছিল দোতলাটা, নিচতলা এবং তৃতীয় তলাটা নির্মাণাধীন। সুতরাং নির্মাণাধীন ভবন যেহেতু, সেইটার অনেকখানি অংশ দেয়াল নাই বলে আমরা বুঝতে পারি কিছুটা, হ্যাঁ, যে অনেকখানি জায়গায় আসলে হচ্ছে পুরোপুরি ঠিকঠাক হওয়া একটা ভবনের তুলনায় সেটাতে স্পেসটা আর একটু বেশি থাকার কথা, একটুখানি হলেও। তো সেই ক্ষেত্রে এটা সাউন্ডটা তো পাওয়ার কথা, তাই না? মানে এটা তো 7 তলার উপরে পুলিশ নেই তখন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে মানে এটা খুবই বোকা বোকা এক ধরনের কথা হয়ে গেল। যে বোকা বোকা কথাটা হলো যে আমি মোটর চালালাম, পানি উপচে পড়া পর্যন্ত আমি টেরি পেলাম না। হোয়ার ইজ ক্রাইম সিনে অনুমতি ছাড়া, তদন্তকারী কর্মকর্তা ছাড়া তার প্রবেশই করবার কথা নয়, তারও এখানে পাহারা দেওয়ার কথা। যে পুলিশের কথা বলা হচ্ছে যে একজন নতুন, তিনি জানতেন না, তাহলে আমাদের জরুরিভাবে প্রশ্ন তোলা উচিত, প্রশিক্ষণটা আসলে কিসের হয় পুলিশের? তিনি যদি এই কথাকে, পুলিশের কর্মকর্তার এই বক্তব্যকে যদি আমরা মেনে নিই, সনাতন চক্রবর্তী যেটা বললেন, ডিবি উপ পুলিশ কমিশনার রংপুরের, তিনি যেটা বললেন যে এর মধ্যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নেই, খুব দৃঢ়ভাবে তিনি বললেন, তাহলে যদি ষড়যন্ত্র তত্ত্ব না থাকে তাহলে অদক্ষতা আছে নিশ্চিতভাবে। ওনার কথা যদি আমি সত্য ধরে নেই, তাহলে আপনার এই যে বক্তব্য সেটাকে সত্য ধরলে আমাকে মানতে হবে যে আমার এই পুলিশ ফোর্স অদক্ষ, সে এইটুকুও বোঝে না কোনটা মোটরের আওয়াজ আর লাইট জ্বালালে যে আওয়াজ হয় না। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ক্রাইম সিনে প্রবেশ করবার জন্য একজন অদক্ষ ব্যক্তিকে, বা যিনি জানেন না, যিনি বুঝতে পারেন না, তাকে আপনি ডাকলেন। যদি সে আপনার অনুমতি নিয়ে প্রবেশ করে থাকে তাহলে তো প্রশ্নটা আরো বড় জায়গায় চলে যায়। আর যদি অনুমতি না দিয়ে থাকেন তাহলে বড় প্রশ্ন হচ্ছে উনি কেন প্রবেশ করলেন এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থাও নেওয়া হয়েছে আমরা কিন্তু জানি না এখন পর্যন্ত। এবং গুরুত্বপূর্ণ একটা মামলার মানে যেখানে আলামত নষ্ট হওয়ার অভিযোগটা উঠছে। আর একটা প্রশ্ন কিন্তু ফেসবুকে খুব মানে ফেসবুকে বা এটা গণমাধ্যমেও এসছে যে গণপতি চক্রবর্তী যখন এই বাড়িটা তৈরি করতে যান, শোনা যায় যে কেউ তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং তিনি নাকি সেটা সমাধান করেছিলেন। সমাধানটা কি করেছিলেন সেটা আমরা জানি না। এই বিষয়টা কিন্তু পুলিশ কিছু বলছে না, এই বিষয়টা বলছে না। এটা বেসিক্যালি গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে যেটা এসেছে সেটা হলো গণপতি চক্রবর্তীর ভাইয়ের মেয়ে জামাই, তিনি জানিয়েছেন যে তার সাথে তার কাকা শ্বশুর অর্থাৎ গণপতি চক্রবর্তী এটা শেয়ার করেছিলেন, যে এই ধরনের একটা জটিলতা হয়েছিল, হুমকি ধুমকি পাচ্ছিলেন, এরকম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফোনের যে বিষয়টা। আমাদের বিশেষ প্রতিনিধি সামদানিয়ক নাজুম, তিনি রংপুরে আছেন, গিয়েছিলেন, সেখান থেকে তিনি একটা প্রতিবেদন পাঠিয়েছেন যে এই হত্যাকাণ্ড আসলে সামনে এলো কিভাবে। তো সেইখানে জানা গেল, এটাও পুলিশের বক্তব্যই, পুলিশের কাছেই দেওয়া ভাষ্য থেকেই আসলে রিপোর্টটা তৈরি। সেখানে জানা গেছে যে আগামী চক্রবর্তীর যে বন্ধু, সেই বন্ধুর মাধ্যমেই আসলে ঘটনাটা সামনে আসে। কিভাবে? রাত 1:30টার দিকে
বৃহস্পতিবার রাত 1:30টার দিকে আগামীর সঙ্গে ওই বন্ধুর আলাপ হয় এবং আগামী বলেন যে শুক্রবার 12টার দিকে যেন তাকে ঘুম থেকে তুলে দেওয়া হয়, জাগিয়ে দেওয়া হয়, এই অনুরোধ করে কয়েক সেকেন্ড 40 সেকেন্ড আলাপ করে এটা রেখে দেন ফোন। পরদিন 12টার দিকে ফোন করেন, ফোন বন্ধ। তো তিনি প্রথমে ভেবেছিলেন ফোনে চার্জ নেই, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এরকম ভেবেছিলেন যে প্রায়ই হচ্ছে, ওনার ভাষ্য হচ্ছে যে তারা দুই ভাই বোন অর্থাৎ আয়ুষ এবং হচ্ছে প্রার্থী বা আগামী চক্রবর্তী, এই দুইজন হচ্ছে মাঝে মধ্যে ফোনে লুডো খেলতে খেলতে চার্জ ফুরিয়ে যেত, তারপর হচ্ছে হয়তো চার্জ দেওয়া হয়নি, এই কারণে হয়তো ফোনটা পাচ্ছেন না। তারপরে এভাবে দিতে দিতে কয়েক ঘন্টা ট্রাই করার পরে সন্ধ্যার দিকে তার একটু টেনশন হয়, তখন তিনি হচ্ছে প্রীতিলতা চক্রবর্তী অর্থাৎ আগামীর মাকে ফোন করেন। তাদের মধ্যকার সম্পর্কটা সম্পর্কে একমাত্র তার মা জানতেন এবং তাদের বিয়ের কথা চলছিল, এই ধরনের একটা প্রস্তুতিও ছিল। তো মায়ের ফোনও বন্ধ পান, তখন তিনি সত্যিকার অর্থে খুবই টেন্স হয়ে পড়েন। তখন তিনি যান হচ্ছে বাড়ির কাছাকাছি যান, গিয়ে সেখানে একটা খোঁজ নেন। হোমিওপ্যাথির যে দোকান ছিল গণপতি চক্রবর্তী সেখানে প্র্যাকটিস করতেন, ওই হোমিওপ্যাথির দোকানে যান, সেটা বন্ধ পান। আশপাশে জিজ্ঞেস করা হয়, বলে যে বৃহস্পতিবারের পর থেকে আর খোলা হয়নি। তারপরে তিনি ওই এলাকাতে যান, মাছুয়াপাড়া যেখানে বাড়িটা, সেখানে যান, সেখানে গিয়ে খোঁজ নেন। সেখানে 3 জন নারী তাকে বলেছেন যে প্রার্থীরা সপরিবারে এখান থেকে চলে গেছে। এটা কিন্তু পুলিশের কাছে দেওয়া বক্তব্য। প্রশ্ন হচ্ছে এই বিষয়ে এরপরে আর কোনো আপডেট আমরা জানি না। ওই 3 নারী কারা ছিলেন, কেন তারা এই ভুল তথ্যটা দিলেন, এরকম একটা বিষয়। তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে ওনার কাছ থেকে আমরা জানতে পারছি যে ওই বাড়িতে যখন উনি যান তখন কলিং বেল বাজানোর চেষ্টা করছেন, খোঁজাখুঁজির চেষ্টা করছেন, কিন্তু এই মোমেন্টে লোডশেডিং হয়। তাহলে হয় ওই সময় ওই জায়গায় বিদ্যুৎ ছিল, আমরা অথচ পুলিশ যেদিন 22 আগস্ট যেদিন হচ্ছে উদ্ধার করা হয় 4টা মরদেহ, তখন পুলিশ বলছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এটা খুবই গুরুতর প্রশ্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কে করলো, আবার পুনঃসংযোগ কে করলো? আমরা পরে জানলাম যে পুনঃসংযোগও হয়েছে। তো পুনঃসংযোগই বা কে করলো, কি উদ্দেশ্যে বিচ্ছিন্ন করা হলো? মানে খুনিরা হচ্ছে খুন করবার পরে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো। যখন আমরা যদি এই কয়েকটা ডটকে যদি আমরা মিলাতে যাই, তাহলে দেখব যে আগামীর বন্ধু যখন বলছেন তখনও বিদ্যুৎ ছিল। আবার আগামীর বান্ধবীর কাছে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ নাই। মানে বিদ্যুৎ আছে নাকি নাই? পুলিশ কি বলছে? পুলিশ এই ক্ষেত্রে কিছু বলছে না। এবং এই যে মানে এতগুলো প্রশ্ন, যেটা আপনি বললেন যে আলামত নষ্ট করার যে প্রসঙ্গটা আপনি বললেন যে মোটর ছেড়ে দেওয়া হলো, এইটা একটা ঘটনা। আলামত সংগ্রহ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে যে ঠিকঠাক আলামত আসলে পুলিশ সংগ্রহ করেছে কিনা, করলেও সেটার ফরেনসিক পরীক্ষা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তার প্রাইমারি রিপোর্টটা কি, মানে এত কিছু পুলিশ বলছে, তাহলে এইগুলো কেন বলছে না? মানে এই বিষয়গুলো কিন্তু মানে বারবারই উঠছে কথাগুলো। এবং এই যে আপনি হয়তো অবশ্যই ই করবেন যে ধর্ষণের যে প্রসঙ্গটা এলো, যে ময়নাতদন্ত রিপোর্টে বলা হলো ধর্ষণ হয়নি, ওকে, তার আগে আবার আমরা একটা জানলাম, সেটা আচ্ছা এক্সপার্ট অপিনিয়ন না, এটা বীর্যের যে উপস্থিতি সেটা প্রত্যেকের নিজেরটাও হতে পারে, এরকম পরিস্থিতি থাকতে পারে, ভ্যাজাইনাল সোয়াব সেটা আলাদা ব্যাপার। তো এই জায়গাটা নিয়ে যে প্রশ্ন উঠেছে, আমরা গণমাধ্যমে একজনের বক্তব্য, যদিও এটা ঠিক যে প্রক্রিয়ায় প্রচার করা হয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ। আমি এই জায়গাটাই প্রশ্নটা আমার ছিল যে গণমাধ্যম যে প্রক্রিয়ায় এই মানে এটা তুললো, মানে এইটা কি আসলে সাংবাদিকতার নীতি মেনে তো করা হয়েছে বলে মনে হয় না? না, এটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ যে এই প্রক্রিয়ায় আসলে তদন্তাধীন একটা বিষয়ে, এবং যে ব্যক্তি বলছেন যে তিনি নিজের জায়গা থেকে, নিজের প্রশ্ন থেকে তিনি প্রশ্নটা করছেন, তিনি কিন্তু সিদ্ধান্তও বলেন নাই না, যে তিনি বলেছেন এরকমটা হতে পারে। এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে, আমি তো শুরুতেই বললাম যে যখন দুজন নারী ভিকটিম থাকছে তখন প্রাথমিক সন্দেহ চলে যাচ্ছে, একটা সন্দেহ এখানে থাকার কথা, যেখান থেকে হচ্ছে নখের নমুনা নেওয়া হয় না, সেই প্রশ্নটা আমরা তুলছি। ঠিক একই জায়গা থেকে যে ওই সন্দেহ তো প্রত্যেকেই করবে। এখন সেইটাকে সামনে এনে যদি আমি আরেকটা তদন্তের মধ্যেই যদি আরেকটা আলোচনা শুরু করি, সেটা তদন্তকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, সেটা আরেকটা সংকট তৈরি করতে পারে, সেটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। সাংবাদিকতার জায়গায় এটা খুবই বড় একটা প্রশ্ন তুলে দিচ্ছে।
তৃতীয় যে প্রসঙ্গটা বলছিলাম সেটা হলো যে এই যে টোটাল টাইম ফ্রেম যেটা, যে 1:30টার দিকে প্রীতিলতার সঙ্গে পূজা চক্রবর্তীর কথা হচ্ছে, 11:30টার দিকে, 11:30টার দিকে পূজা চক্রবর্তীর সঙ্গে তার প্রীতিলতা বোন, চক্রবর্তীর বোন বোনের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ওনার বোনের কাছে রাত 2:40 একটা ফোন গিয়েছিল। সেই ফোনটা কে করেছিল, ফোনটা তখন কোথায় ছিল, এই লোকেশন সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। ডিটারজেন্টে যে হলো দুটো ফোন ভিজিয়ে রাখে নমুনা বা আলামত নষ্ট করার উদ্দেশ্যে, পুলিশের প্রথম দিনের বক্তব্য অনুযায়ী, সে কেন খেজুরের বিচি রেখে আসবে আর আত খাওয়া শশা রেখে আসবে? জরুরি প্রশ্ন। আমি যদি বিদ্যুতের প্রসঙ্গ যেটা বললাম, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, সংযুক্ত হওয়া, দুইটাই প্রশ্ন সাপেক্ষ বিষয়। ভালো কথা, আমি ধরে নিলাম যে সিসি ক্যামেরার অফ করার জন্য তারা এটা করেছেন, যেহেতু বের হবেন এদিক দিয়ে, সেহেতু এটা করেছেন। আশপাশের সিসি ক্যামেরাগুলোর কি হাল? সেখানকার কোনো ফুটেজ আমরা পাইনি। অভিযুক্তরা কোন পথ দিয়ে বেরিয়ে গেলেন, পুরো পথে কোনো সিসি ক্যামেরা নেই, তাদেরকে কেউ দেখেনি, একটা বিরান অঞ্চল দিয়ে বের হয়ে চলে গেলেন। সত্যি সত্যি সে সময় কেউ ছিল না, সবাই মসজিদে ছিল, জুমার নামাজ পড়ছিল। টাইমিং নিয়ে একটা প্রশ্ন উঠেছে, যদিও প্রশ্নটা নিয়ে জোরালো নয় অতটা, যে প্রথমে বলা হলো যে গভীর রাতের দিকে 3টা-4টার দিকে এই খুনটা হয়েছে, পরে বলা হলো যে ভোরে ঘটেছে। তো এই যে এতগুলো যখন ক্রাইসিস থাকবে, এতগুলো যখন হচ্ছে মিসম্যাচ থাকবে, এবং পুলিশের একটা বক্তব্যের সঙ্গে আরেকটা বক্তব্য যখন মিলবে না, 22 তারিখের বক্তব্যের সাথে 25 তারিখের বক্তব্য যখন মিলবে না, তখন মানুষ তো অবিশ্বাস করবেই। এবং আরেকটা বিষয় যে সেটা হচ্ছে যে অনেকেই এই কথাটাও বলছেন যে 4জন মানুষকে হত্যা করা হলো, 2জন মিলে হত্যা করেছে, কেউ কি মানে এই 4জনের মধ্যে কেউ কি প্রতিরোধ করার চেষ্টা করেনি? মানে খুব স্বাভাবিক একটা, মানে আমার উপরে যখন কেউ আক্রমণ করবে, আমার মানে রিফ্লেকশনই হবে যে সেটাকে আমি প্রতিহত করব, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করব। সেক্ষেত্রে ধস্তাধস্তি হয়। কখনো শোনা যাচ্ছে ধস্তাধস্তি হয়েছে, কখনো শোনা যাচ্ছে হয়নি। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা বললেন যে নখের ভিতরের থেকে কোনো আলামত নেওয়া হয়েছে কিনা, এবং পুলিশের বিশ্বাসের একটা জায়গা এসেছে পুরো ঘটনাটায়। আমি যদি একদম শুরু থেকে সর্বশেষ যেই আপডেট সেই পর্যন্ত যদি দেখি, প্রত্যেকটা মানুষ যারাই প্রশ্ন তুলছেন তারা পুলিশের উপর আস্থাটা রাখতে পারছেন না, পুলিশকে বিশ্বাস করতে পারছেন না। এটা কেন হচ্ছে? বিশ্বাস রাখার জায়গায় আপনি মাঝখানে একটা কথা বললেন যে প্রতিহত করার কেউ চেষ্টা করেনি। আমি প্রথমে শুনলাম যে পুলিশ প্রথম বলল আগামী চক্রবর্তীর চোয়াল ভেঙে গেছে, তারপর আমরা জানলাম যে চোয়াল ভাঙেনি। আচ্ছা, প্রত্যেকের মুখ যারা কাছ থেকে দেখেছে তারা বলছে পোড়া পোড়া লেগেছে। একটু আপনাকে আরেকটা জিনিস একটু মনে করে দিতে চাই, পুলিশের মানে সুরথাল প্রতিবেদন যেটা করা হয়েছিল, আইনে নিয়ম আছে যে নিকটাত্মীয় নিকটজন কেউ একজন সুরথাল প্রতিবেদনের সময় থাকতে হবে, সেখানে কিন্তু কেউ ছিল না। এই অনেকগুলো বিষয় কিন্তু আসলে প্রশ্নটা তুলেছে। এখন এই যে বিশ্বাস করতে না পারা, আমি তো বললাম যে আমাদের এই বিশ্বাস করতে না পারার পেছনে অনেক ধরনের হিস্ট্রি আছে, অনেক ধরনের বিষয় আছে তদন্তের জায়গায়। আমরা তো এই কথাও শুনেছি যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। এবারও খুব ক্লোজলি যদি আপনি দেখেন, যারা প্রশ্ন তুলছেন তাদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে ভিকটিমরা সনাতন ধর্মাবলম্বী বলেই আপনারা প্রশ্ন বেশি তুলছেন, অন্য ক্ষেত্রে আপনারা এতটা আলোচনা হয়তো করতেন না। তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই রামিসা হত্যার কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই তনু হত্যার কথা, তাদেরকে মনে করিয়ে দিতে চাই লক্ষ্মীপুরে ঠিক একইভাবে একই পরিবারের কয়েকজন যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, ঠিক একই ধরনের আলোচনা হয়েছিল। সিলেটে 3জন একই পরিবারের, এটা ইন্টারেস্টিং, একই পরিবারের 3জন, গেল 12 আগস্ট ঘটেছে কিন্তু ঘটনাটা একই মাসে, সেটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আপনি যখন মিডিয়া প্রশ্ন তুললেই, আপনি যখন সেটার মধ্যে কোনো একটা পন্থা, কোনো একটা
ধর্ম, বর্ণ ইত্যাদি ইত্যাদিকে যুক্ত করে সে প্রশ্নটাকে প্রশ্ন সাপেক্ষ করে ফেলেন, তখন উদ্দেশ্য নিয়ে আসলে অনেক বড় প্রশ্ন উঠে যায়। কারণ এই জায়গায় সেন্সিটিভিটির জায়গা যদি আমি বলি, একই পরিবারের 4 জন রাতের বেলা প্রায় ঘুমন্ত দশা যদি আমি বলি, যদি ভোরেও হয় সেটাও ঘুমন্ত দশাই, এবং সেখানে একটা 12 বছরের শিশু আছে আয়ুষ, তাকে হত্যা করে খাটের পাশে এক কোনায় লুকিয়ে রাখা হয়েছে। কখনো বলা হচ্ছে খাটের ওপরে, কখন খাটের নিচে, এরকম। অর্থাৎ পুলিশ নিজেই নিশ্চিত না সে মরদেহ কোথায় পেয়েছে, সে খুনের ক্রোনোলজি নিয়েও নিশ্চিত না। সো এই যে জায়গাগুলো, এত অনিশ্চয়তা, আপনি আগে নিশ্চিত হন, তারপর আপনি মিডিয়ায় কথা বলুন। বাংলা ভাইয়ের কথা বললাম, বাংলা ভাই তো মিডিয়াতে ছিলেন, তারপর দেখা গেল বাস্তবে আছেন, বহাল তবিয়তে আছেন, শুধু আছেন না, খুবই চমৎকারভাবে তিনি নানা ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তখন হাজির হলেন কি প্রক্রিয়ায়? আসলে মিডিয়াকে প্রশ্নটা করতে দিতে হবে, মিডিয়ার কাজটা প্রশ্ন করাই। সুতরাং সেই প্রশ্নটা যদি প্রশ্ন করার কারণে যদি এই প্রক্রিয়ায় আপনি আক্রান্ত করার, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে এখন আমরা অবশ্য যে কোনো কিছুতে দুই পক্ষ খুব চমৎকারভাবে হয়ে যায়, সেটা বিশ্বকাপ ফুটবল হলে ব্রাজিল আর্জেন্টিনা হয়ে যায় খুব চমৎকারভাবে, হাতাহাতি থেকে মারামারি সবই করতে পারি, এবং খুনের ক্ষেত্রে পুলিশের পক্ষে বিপক্ষে, হ্যাঁ, এবং যে যার মতো করে যখন যার সময় সেই অনুযায়ী আমরা পক্ষটা বেছে নিই। সো এই জায়গাগুলোর ক্ষেত্রে এটা একটা অপরাধ, এটা একটা খুবই ভয়ঙ্কর রকমের একটা হত্যাকাণ্ড। এটাকে এই জায়গাতে বিবেচনা করেই অপরাধীর বিচারটা ঠিকঠাক চাইতে হবে, অপরাধীর শনাক্তের জায়গাটাতে নজর রাখতে হবে। যেহেতু অনেকগুলো প্রশ্ন উঠেছে, আপনি জানেন যে গতকালকে আইন ও সালিশ কেন্দ্র একটা বিবৃতি দিয়েছে, তারা কিন্তু একটা খুব মানে সুনির্দিষ্ট একটা কথা বলেছেন যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার মানে নিরপেক্ষ ও পেশাদার তদন্ত দাবি করেছে আশোক। নিরপেক্ষ এবং পেশাদার, এটা তো দাবি করার বিষয় না, এটাই তো হওয়ার কথা। মানে দুঃখজনক দাবি করতে হচ্ছে। তদন্তকারী সংস্থার কাজই তো এটা। তদন্তকারী সংস্থা ভিকটিমের পরিবারভুক্ত কেউ না, সম্ভাব্য অপরাধীর পরিবারভুক্ত কেউ না। তাহলে তদন্তকারী সংস্থা নিরপেক্ষ থাকবার কথা, এবং তিনি সেই অপরাধটাকে নৈর্ব্যক্তিক জায়গা থেকে দেখে সেইটার যাবতীয় তথ্য প্রমাণ, আমি একদম শুরুতে যেটা বলেছি, আপনি 164-এর জবানবন্দিটা এক পাশে রাখেন, আপনি প্রতিবেশীর কাছ থেকে পাওয়া সূত্রটাকে এক পাশে রাখেন, এইবার জিজ্ঞেস করেন পুলিশের হাতে কি আছে। কিছুই নেই। কিন্তু তদন্তকারী সংস্থা হিসেবে পুলিশের হাতে অনেক কিছুই থাকবার কথা ছিল। যদি অনেক কিছু না আসা পর্যন্ত, এখন পর্যন্ত যদি না এসে থাকে, তাহলে তার এই পর্যন্ত চুপই থাকবার কথা ছিল। তার মিডিয়া হাইপের জন্য হোক, পাবলিক অ্যাটাচমেন্টের জন্য হোক, কৃতিত্ব দেখাবার জন্য হোক, যে কোনো কজেই তার আসলে এই বক্তব্যগুলো এভাবে দেওয়া উচিত হয়নি। এটা পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। সর্বশেষ যে কথাটি ফজলুল কবির বললেন, সেটাতেও একটি প্রশ্ন রয়ে গেছে। পুলিশের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠছে, গণমাধ্যম এই প্রশ্নগুলো তুলছে, উত্তর না পেয়ে যখন মানুষ দিশেহারা হয়, গণমাধ্যমের কাজ প্রশ্ন তোলা। গণমাধ্যমের তোলা প্রশ্নকে যখন পাল্টা প্রশ্ন করা হয়, তখন আবারও গণমাধ্যমই প্রশ্ন তোলে, যেটা ফজলুল কবির বললেন। এরকম শুধু রংপুরের না, যে কোনো সময়ের যে কোনো ঘটনা নিয়ে যখনই প্রশ্ন উঠবে, চর্চার এরকম আয়োজন নিয়ে আপনার সামনে চলে আসব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে রংপুরের এই ঘটনা নিয়ে, আপনার যদি কোনো সন্দেহ থাকে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। চর্চার সঙ্গে থাকুন।